৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু। বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতার ৪৪ বছরে দেশের কৃষি ও শিল্প খাতে অগ্রগতিতে রাজনৈতিক অস্থিরতাই ছিল বড় বাধা। সমঝোতার পরিবেশ নিশ্চিত করার তাগিদ অর্থনীতি সংশ্লিষ্টদের। এবং স্বাধীনতা দিবসে ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগরের সীমান্ত হাট দুদেশের মিলন মেলায় পরিণত। নানা সমস্যা ও অব্যবস্থাপনায় ক্ষতির মুখে বাংলাদেশিরা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। হরতাল অবরোধের নামে যারা শিশুদের হত্যা করছে, জাতি তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিশু কিশোরদের কুচকাওয়াজ উপভোগ করেন। কুচকাওয়াজের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উন্নত জীবন গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ভাষা শহীদ। আমি আজকের দিনে সকলকে আহ্বান করব যে আসুন, হানাহানি, মারামারি আর অগ্নিসংযোগ, জঙ্গিবাদ আমরা তা চাই না। সকলে এই জঙ্গিবাদ, সন্ত্রাসকে না বলুন। আসুন সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় মাতৃভূমিকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করি। আমরা চাই উন্নত ভবিষ্যৎ, আমরা চাই শান্তিপূর্ণ দেশ। কাজে আমরা এই দেশকে ইনশাল্লাহ 2021 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। মধ্যমায়ের দেশ হবে। 2041 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। মহান স্বাধীনতা দিবসে 71-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও 3 বাহিনীর প্রধানগণ। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে ফুল দেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এদিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নিলে ভুল করবে। এই নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে দলটি সহিংসতা ও নাশকতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও মনে করেন তিনি। বিএনপি পথ খুঁজছে কিভাবে তারা সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা থেকে বেরিয়ে যেতে পারে। তারা পথ খুঁজছে, কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সেই পথ খুঁজে পাবে। এবং আমরা মনে করি যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। বিএনপি যদি অংশগ্রহণ না করে, 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুলটা করেছিল, আর একটা ভুল তারা করতে যাচ্ছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একদিকে ইলেকশন করবে, আরেকদিকে নাশকতামূলক জঙ্গি তৎপরতা বজায় রাখবে। এই দুইটা একসাথে হবে না, তাহলে বিএনপি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। স্বাধীনতার 44 বছর পরেও দেশে গণতন্ত্র অনুপস্থিত, একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এই সময় তিনি বলেন, দেশে একদলীয় বাকশালী শাসন চলছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যে গণতন্ত্রের জন্য ৩০ লক্ষ মানুষ তাদের রক্ত দিয়েছিল, স্বাধীন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিল, সেই গণতন্ত্র আজকে বাংলাদেশে অনুপস্থিত। আজকে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে একদলীয় গণতন্ত্র, এটা হচ্ছে বাকশালী গণতন্ত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটি মাত্র ইস্যু নিয়ে আমরা আন্দোলন করছি, সেটা হচ্ছে যে এদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। রাজু, আসলে স্বাধীনতা দিবস সকাল থেকেই পালিত শুরু হয়েছে। আজকে সেই বিশেষ দিনটি, সেই তাৎপর্যময় দিনটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু আমরা সকালের একদম প্রথম যে প্রহর ছিল সেই প্রথম প্রহর থেকেই কিন্তু এই স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে এবং প্রচুর সংখ্যক মানুষকে আমরা এখানে দেখেছি যে তারা সেই ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন যাদেরকে আমরা ৭১-এ হারিয়েছি, যাদের জন্য, যাদের রক্তের জন্য আমাদের এই বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই এই শহীদ বেদিতে এই ফুল দিতে এসে সকাল থেকেই এই শহীদ বেদি, এই আশপাশের যে এলাকা রয়েছে তার মধ্যে একটি জাঁকজমক অবস্থা আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি। আপনারা জানেন যে একই সঙ্গে ২৬শে মার্চের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য একই সঙ্গে তাৎপর্যমূলক, একই সঙ্গে যেমনটি গৌরবের, একই সঙ্গে সঙ্গে সেটি আনন্দের, সঙ্গে সেটি কিন্তু একটি ব্যথারও কারণ। যে ব্যথায়, যে ৭১-এ আমরা যাদেরকে হারিয়েছিলাম তাদের প্রতি সমবেদনা জানাচ্ছেন এই বাংলার এই প্রজন্মের মানুষ। পাশাপাশি কিন্তু সেই সমবেদনার পাশাপাশি সেই যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষণা এবং সেই বর্বরচিত যুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে যাওয়া, সেই মহান যুদ্ধে সামিল হওয়া, সেই দিনটিও কিন্তু স্মরণ করা হচ্ছে আজ এই ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপামর জনতা এখন পর্যন্ত এই চৈত্রের তপ্ত রোদেও কিন্তু তারা এখান থেকে সরে যাননি। তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এখানে কিছু সময় শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তারা এখানে দাঁড়িয়ে থাকছেন, দাঁড়িয়ে নীরবতা পালন করছেন। পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন বয়সী মানুষ, অর্থাৎ বিভিন্ন প্রজন্মের মানুষ কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। তাদের মধ্যে আমরা যে কথাটি বারবারই শুনতে পেয়েছি, যে দাবিটি বারবারই তাদের মধ্যে থেকে উঠে এসেছে, যে এই হানাহানির বাংলাদেশ, এই রক্তাক্ত বাংলাদেশ কোনো নাগরিকই কামনা করে না। অর্থাৎ যে শাসকই বাংলাদেশে আসুক না কেন, মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ রয়েছে সেই আদর্শ বাস্তবায়নে তারা মনোযোগী হবেন এবং বাংলাদেশকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই কামনাই কিন্তু সাধারণ মানুষ বারবারই আমাদের কাছে, গণমাধ্যমের কাছে ব্যক্ত করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে চাই, যে প্রথম প্রহরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ফুল দেওয়ার পরপরই কিন্তু মানুষের একরকম ঢল নামে এই স্মৃতিসৌধ এলাকায় এবং সেই ঢল এক সময় দেখা যায় যে জনসমুদ্রে পরিণত হয়, যখন বিভিন্ন সংগঠন, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে হাজার হাজার মানুষ ফুলেল সেই শ্রদ্ধা নিয়ে আসেন শহীদদের বেদিতে জানাতে। সব মিলিয়ে বলা যায় যে এই শহীদ বেদি এলাকায়, এই স্মৃতিসৌধ এলাকায় কিন্তু একরকম উৎসব মুখর পরিবেশ এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা এটি বলতেই পারি যে এই বাংলার মানুষ, এই প্রজন্মের মানুষ এখন পর্যন্ত মুক্তিযুদ্ধকে ভুলে যায়নি সেই রক্ত ঢালার নির্মম কাহিনী, ভুলে যায়নি সেই আত্মদানের কাহিনী, আর ভুলে যায়নি বলেই হয়তো এই চৈত্রের তপ্ত রোদেও, এই চৈত্রের খোলা আকাশের তপ্ত রোদেও কিন্তু এই আপামর জনতা সেই শহীদদের স্মরণেই কিন্তু এখানে এসছেন এবং তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে শুধুমাত্র বয়স্ক বা যারা বয়প্রাপ্ত তারাই এসছেন এমনটি নয়, এখানে বিভিন্ন বয়সী মানুষ এই শ্রদ্ধায় সামিল হয়েছেন, এই গৌরবে সামিল হয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এখানে বিভিন্ন এনজিও, বিভিন্ন যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে ফুল দেওয়া হয়েছে। এখানে কিছু সময় নীরবতা পালন করা হয়েছে, তারপরে কিছু সময় তারা এখানে অবস্থান করে চলে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি রাস্তা, একটি প্রবেশপথ রয়েছে যেটি দিয়ে আসলে সেই পুষ্পস্তবক নিয়ে যারা এখানে আসছেন তারা এখানে পুষ্পস্তবক দিচ্ছেন এবং পাশে যে রাস্তাটি রয়েছে, পাশে যে ওয়াকওয়েটি রয়েছে সেই ওয়াকওয়ে দিয়ে কিন্তু তারা খুব শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে যথেষ্ট রকমের এক ধরনের তৎপরতার মধ্যেই সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে নিয়ন্ত্রণ করেছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা যতটুকু কথা বলে জেনেছি যে যেহেতু দেশে একটি অবরোধ কর্মসূচি চলছে, দেশে একটি রাজনৈতিক কর্মসূচি চলমান রয়েছে, সেহেতু যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের
রেখেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে এই তপ্ত রোদেও কিন্তু এখন পর্যন্ত মানুষ আসছেন, ফুল দিচ্ছেন, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে এখান থেকে চলে যাচ্ছেন। তো এই ছিল এখানকার শহীদ জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ খবর। রাজু, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন, পরে দলের নেতাকর্মীদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী। এরপর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, স্বাধীনতা দিবসেও অবরোধের মতো কর্মসূচি দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কখনোই ছিল না। বিএনপি আজকে স্বাধীনতা দিবসে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে এটা প্রমাণ করেছে যে তারা স্বাধীনতার পক্ষে কখনো ছিল না, তারা স্বাধীনতা বিশ্বাসী না, তারা ৭১-এর পরে শক্তি পাকিস্তানের প্রেতাত্মা, জামাত শিবিরের তারা একে অপরের আত্মা। আজকে এটা জাতির সামনে আজকে পুরস্কার হয়েছে। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। মিরপুর সেনানিবাসের ফায়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত তোপধ্বনির মাধ্যমে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভোর ৫টা ৫৮ রাজধানীর মিরপুর সেনানিবাসে সেনাবাহিনীর আর্টিলারি শাখার একটি চৌকস দল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। দর্শক, এবার মহান স্বাধীনতা দিবস নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। ২৬শে মার্চ গৌরবদীপ্ত মহান স্বাধীনতার দিন। বহু বছরের পরাধীনতার গ্লানি আর শেকল ভাঙার এই দিনটি বাঙালির জাতীয় জীবনে গভীর তাৎপর্যপূর্ণ। ১৯৭১-এর ২৬শে মার্চের এই জনপদে কোটি কোটি বাঙালির হৃদয়ে মুক্তি আকাঙ্ক্ষার যে সশস্ত্র প্রদীপ জ্বলে উঠেছিল, বিজয়ের মধ্য দিয়ে তারই রক্তস্নাত পূর্ণতা ছিল ১৬ই ডিসেম্বর। কিন্তু সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের আশায় যে জনযুদ্ধে বাঙালি প্রাণ দিয়েছে অকাতরে, সেই লক্ষ্য কি আজও পূরণ হয়েছে? ইতিহাসবিদ ও গবেষকরা বলছেন, লাল সবুজের একটি পতাকা, মানচিত্রে সীমানা খচিত একটি ভূখণ্ড আর একটি জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি ঠিকই, কিন্তু জনমানুষের যে মুক্তি তা এখনো অধরায় রয়ে গেছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। সময়টা তখন শৃঙ্খল ভাঙ্গার, ২৩ বছরের বঞ্চনার বিরুদ্ধে স্বাধিকারের দাবিতে উত্তাল বাংলা। অগ্নিঝরা সেই মার্চে মুক্তিপাগল বাঙালিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোনান মুক্তির মন্ত্র। যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর থেকেই বাংলার নিয়ন্ত্রণ চলে আসে বঙ্গবন্ধুর হাতে। দিশেহারা পাকিস্তানি সামরিক জান্তারা আলোচনার নামে করতে থাকে কালক্ষেপণ। কিছু বুঝে ওঠার আগেই ২৫শে মার্চ রাতে ব্যারাক থেকে বেরিয়ে আসে ইয়াহিয়ার হিংস্র সাপদের দল। রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ, সবুজ বাংলার শ্যামল প্রান্তর। সে রাতে গ্রেফতারের আগে ওয়্যারলেসে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। একদিন পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি পাঠ করেন মেজর জিয়াউর রহমান। শুরু হয় মুক্তির যুদ্ধ। দেশের আনাচে কানাচে, শহরে বন্দরে বাংলার সাধারণ জনগণের এ ছিল অসাধারণ প্রতিরোধ। ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে শেষ হয় জীবন মরণ সংগ্রামের শেষ অধ্যায়। ইতিহাসবিদরা বলছেন, বাঙালির ইতিহাসে ২৬শে মার্চ অনন্য, কিন্তু দেশ স্বাধীনের এত বছর পরও জনমানুষের মুক্তি এখনো আসেনি। স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে রাষ্ট্রীয় সত্তা অর্জনের মধ্য দিয়ে, কিন্তু মুক্তির সংগ্রাম আজও চলমান। এটা ছিল সমষ্টিগত মুক্তির
সমষ্টিগত মুক্তি এখনো আসেনি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু মানুষ মুক্ত হয়েছে আর পুঁজিবাদী ব্যবস্থাটা মুক্তি পেয়ে গেছে। তাদের মতে আমাদের রাজনীতি এখনো ঘুরপাক খায় বিভেদের রাজনীতির কাছে। এই জন্য যেটা দরকার ছিল সেটা হলো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের প্রতিষ্ঠা। কিন্তু আমরা দেখেছি যে এই যে আমাদের ৪৪ বছরের ইতিহাসে আমরা কিন্তু সেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করতে পারিনি। বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের জীবদ্দশায় এই বিতর্ক আমি শুনিনি। এদের দুজনের লোকান্তরণের পর এই বিতর্ক শুরু হলো এবং দুপক্ষ থেকে শুরু হলো কে কাকে কতটুকু ছোট করতে পারে। আর এ কারণে এখনো মুক্তিযুদ্ধের সর্বজন গ্রাহ্য সঠিক ইতিহাস, মুক্তিযোদ্ধার সংখ্যা কিংবা স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক চলতেই থাকে। 1971 সালে এমনই এক বসন্তের ঝলমলে দিন শেষে নেমে আসে গণহত্যার রাত। ধ্বংসের সেই কিনার থেকে ঘুরে দাঁড়ানো অদম্য বাঙালি একসাগর রক্তে ভেসে অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার এত বছর পরও আমরা কি পেরেছি সেই ত্যাগকে ধারণ করতে? আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সাভার। এবার দ্বিতীয় সেমিফাইনালের খবর। স্বপ্নিল ফাইনালের মঞ্চে ওঠার লড়াইয়ে ধোনির ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ 1 উইকেটে 135 রান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের শুরু থেকেই রান তোলার দিকে ছোটে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। তবে দলীয় 15 রানে ব্যক্তিগত 12 রান করে স্বামীর শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর উইকেটে অ্যারন ফিঞ্চের সাথে শক্ত জুটি গড়ে রানের খাতা সচল রেখে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন স্টিভ স্মিথ। সেমিফাইনালের এই আকর্ষণীয় লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে দুদল। বাঁচা মরার এই লড়াইয়ে যে দল জিতবে তারাই জায়গা করে নেবে 29 মার্চ মেলবোর্নে অনুষ্ঠেয় ফাইনালের মঞ্চে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আরেক আয়োজক দেশ নিউজিল্যান্ড। স্বাধীনতার 44 বছরেও মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসবাসরত মুক্তিযোদ্ধাদের অবস্থার কোনো উন্নয়ন হয়নি। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখা মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থার নামে শুধু একখণ্ড জমির দখল দিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ। জমির মালিকানা কিংবা অবকাঠামো গড়ে দেওয়ার কথা থাকলেও তা শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। এই অবস্থায় বরাবরের মতো সরকারের সহযোগিতা কামনা করছেন তারা। আর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। বিস্তারিত দেখুন রাশেদ বাপ্পির রিপোর্টে। আগের এমপি আর হুইল চেয়ার দিব কইছে, অটো হুইল চেয়ার। আমি বলো অটো হুইল চেয়ারের যোগ্য না, দোনোটা পা নাই। হাসপাতাল আমি গড়িতে হওয়া নিজের টাকা দিয়ে ওষুধ কাটি কাটি কিচ্ছু নাই। একটি হুইল চেয়ারের জন্য 5 বছর ধরে অপেক্ষা হানিফের। মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের ছোড়া 6টি গুলি পেটে নিয়ে বেঁচে আছেন কোন রকম। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। শুধু হানিফ নন, এরকম 3 শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের বসবাস রাজধানীর মিরপুরে। মুক্তিযোদ্ধাদের দাবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 71-এর যুদ্ধাহত অসচ্ছল ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের থাকার জন্য গড়ে ওঠে এই আবাসন। বঙ্গবন্ধু জীবদ্দশায় অসচ্ছল এবং গরিব মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য এই জায়গাটা রেখে গেছেন। এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন থেকে আমরা আছি। যদিও বিষয়টি নিয়ে সংশয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। বঙ্গবন্ধু তো 40 বছর আগে আমাকে হত্যা করা হয়েছে। তারা এখানে ঘরবাড়ি করে আছে, আমার মনে হয় না যে 40 বছর যাবৎ কেউ আছে। কাজে এই কথাটা বলছে কিনা আমি জানি না। নোংরা পরিত্যক্ত জলাশয়ের উপর বাঁশের চালায় কোন রকমে তৈরি করে নিয়েছেন মাথা গোজার একটু ঠাই। মুক্তিযোদ্ধাদের দাবি, জমিটুকু তাদের নামে লিখে দেওয়ার কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। আমরা এই জঙ্গলের মধ্যে, এই অথই পানির মধ্যে বাঁশ খুঁটি গাড়ি ঘর করে আমরা বসবাস করতেছি। কোনো রাস্তা নাই, ঘাট নাই, রাস্তা নিয়ে কাছে নিয়ে কত কষ্ট আমরা করতেছি। সরকারের কাছে আমার দাবি, এই জায়গাটা আমাদেরকে মালিকানা হিসাবে বুঝিয়ে দেয়। মন্ত্রী বললেন, ওই স্থানে বহুতল ভবন নির্মাণ করে মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে ফ্ল্যাট। 2800-র ঊর্ধ্বে মুক্তিযোদ্ধাকে পুনর্বাসনের জন্য প্রায় 100 কোটি টাকার উপরের স্কিম গ্রহণ করেছে। যত মুক্তিযোদ্ধা আছে আমরা যৌথভাবে সেটা জরিপ করব, তারা 2টা করে ফ্ল্যাট পাবে। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও একখণ্ড জমির বৈধতা মেলেনি মিরপুর কমপ্লেক্সে বসবাসরত মুক্তিযোদ্ধাদের। জীবন বাজি রেখে দেশের দুর্দিনে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর কি কেউ নেই? এমনই প্রশ্ন দেশের এই সূর্য সন্তানদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। লাল সবুজে সেজেছে ইন্টারনেটে তথ্য সার্চ দেওয়ার ইঞ্জিন গুগল। নিজস্ব লোগোকে সাজিয়েছে বাংলাদেশের পতাকার আবহে। 6 শব্দের ডুডলের প্রথম 2 ও শেষের 3 বর্ণে দেওয়া হয়েছে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড। ডুডলের গো এর পরে ও বর্ণের
বাংলাদেশের মানচিত্রে লাল বৃত্ত তুলে ধরা হয়েছে। এই লাল বৃত্তেই ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে উৎসর্গ করে নিজস্ব ডুডলে এই পরিবর্তন এনেছে গুগল। নিয়ম অনুযায়ী বিশেষ দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। স্বাধীনতার ৪৪ বছরে রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ কৃষি ও শিল্প খাতে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। তবে ৭০-এর দশকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যে জাতির জন্ম হয়েছিল তার এগিয়ে চলাটা আরও গতিশীল হতে পারত বলে মনে করেন অর্থনীতি সংশ্লিষ্টরা। তাদের দাবি, রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির এই অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। রাজনীতির প্রশ্নে ঐকমত্যে আসতে না পারলে অর্থনীতির মুক্তি যে স্বপ্ন ছিল তা হুমকির মুখে পড়বে বলেও মনে করেন তারা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছিল তা কেবল পৃথিবীর বুকে একটি মানচিত্রের জন্যই নয়, বরং তৎকালীন পূর্ব পাকিস্তানের ৭.৫ কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্নও ছিল সেই যুদ্ধে। ১৯৭২-৭৩ অর্থ বছরের তুলনায় বর্তমান বাংলাদেশ এগিয়েছে অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে। স্বাধীনতার পরপর আমরা যে খাদ্যশস্য উৎপাদন করতাম, এত বছর পরে আমরা গিয়ে দেখা যাচ্ছে তার প্রায় দ্বিগুণ খাদ্যশস্য উৎপাদন করতে পারছি। আমাদের রপ্তানি এবং আমদানি মিলে এখন আমাদের জিডিপির প্রায় ৪০% উপরে। এটা একটা ইকোনমির ওপেননেসের ইন্ডিকেশন। $২৪.৫ বিলিয়ন শুধুমাত্র গার্মেন্টস এক্সপোর্ট করেছি। টোটাল আমাদের রপ্তানি হয়েছে গেল অর্থ বছরে $৩০ বিলিয়ন উপরে। উন্নয়নের এই অগ্রযাত্রায় পার করতে হয়েছে অনেক চড়াই উতরাই, আর বেশিরভাগ সময়ই উন্নয়নের অন্তরায় ছিল রাজনৈতিক অনিশ্চয়তা। অনেক ভালো জায়গায় এই অর্থনীতি থাকতে পারত, সেই সুযোগটি এই অর্থনীতিকে দেওয়া যাচ্ছে না। সুতরাং অনেক সম্ভাবনা নষ্ট হচ্ছে। সরকারি খাতের বিনিয়োগে অব্যাহত গতি থাকা এটি কিন্তু যথেষ্ট না আমাদের অর্থনীতির জন্য, কেননা বেসরকারি খাতের বিনিয়োগে কিন্তু যথেষ্ট ত্বরণ এখনো সৃষ্টি হয়নি। আমরা যে স্বাধীনতার মূল মন্ত্রকে সামনে নিয়ে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, পিছিয়ে থাকা জনগোষ্ঠী যাতে বিচার ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে কিংবা নির্বাচনের ফলাফলকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে, সেটা কিন্তু আমরা পাইনি। শোষণ আর বঞ্চনার প্রতিবাদে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তাকে সমুন্নত রাখতে রাজনৈতিক সমঝোতার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। আর তাহলেই বাংলাদেশ পারবে তার অর্থনৈতিক সম্ভাবনাকে শতভাগ কাজে লাগাতে। মোস্তফা মাহবুব, সমাজ সংবাদ, ঢাকা। ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগরের সীমান্ত হাটটি পরিণত হয়েছে দুদেশের নাগরিকদের মিলন মেলায়। তবে হাটে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে ভারত। নানা সমস্যা ও অব্যবস্থাপনায় ক্ষতি এবং ভোগান্তির মুখে পড়ছেন বাংলাদেশি ব্যবসায়ী ও ক্রেতা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তের মুন্না রিপোর্ট। প্রতি মঙ্গলবার এই হাটকে ঘিরে দুই দেশের নাগরিকদের পছন্দের পণ্য বিক্রির মধ্য দিয়ে প্রসার ঘটছে ব্যবসা বাণিজ্যের। প্রতি হাটবারে দুদেশের নির্ধারিত ৫০ জন ব্যবসায়ী ভোগ্য ও পারিবারিক নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসছেন এ হাটে। গত ১৩ জানুয়ারি হাটটি উদ্বোধনের পর গত মঙ্গলবার পর্যন্ত ৫টি হাটের লেনদেন ছাড়িয়েছে কোটি টাকার উপরে। তবে ভারতীয় ক্রেতাদের ক্রয় ক্ষমতার কারণে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকটাই পিছিয়ে। অন্যদিকে সরু মেঠোপথে যাতায়াতের অসুবিধা সহ নানা অব্যবস্থাপনা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী ক্রেতা সবাই। আমাদের সমস্যা হলো ইন্ডিয়ান, এখানে দেখেন আপনারা চলতো 30 ফুট রাস্তা এতটা পাকা করে আনছে। আমাদের এইখানে 1 কিলো থেকে 1.5 কিলোমিটার হবে রাস্তা, এটা কাঁচা রাস্তা। একটা সিএনজি আসলে আরেকটা সাইকেলে ভারতে পারে না। ইন্ডিয়ান যে পণ্যগুলি বিক্রি হচ্ছে এগুলি মেয়াদ উত্তীর্ণ নিয়ে আমাদের কমপ্লেন আছে। আমরা যারা বাংলাদেশি, এছাড়া আমরা তো এখানে আসি রুপিতে এন্ডোজ করতে টাকা, ওইখানে আমরা ঠিকভাবে সাপোর্ট পাচ্ছি না। বাংলাদেশের পক্ষ থেকে কোনো মনিটরিং নেই। 20 টাকার টিকিট বাইরে 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর এমনি পার্কিং এর কোনো সুবিধাই নাই, কারণ গাড়ি নিয়ে আসে যে পার্কিং করবো, পার্কিং এর কোনো সুবিধাই পাচ্ছি না। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিকূলতা স্বীকার করে জানালেন, সমস্যার সমাধানে তারা সচেষ্ট রয়েছেন। আমরা পাকা রাস্তা হওয়ার সাথে সাথে দুই দিক কাঁটাতার বেড়া দিয়ে এটা বিজিবি চেকপোস্ট বসাবো ওখানে, যাতে কোনো টিকিটের বিষয়ে বা এন্ট্রির বিষয়ে, যে দুইটা আন্তর্জাতিক বাজার, কোনো সমস্যা না হয়। স্থানীয় উপজেলা প্রশাসনের হিসেব মতে প্রতি হাটবারে এই সীমান্ত হাটে বাংলাদেশি ১৫০০-এরও বেশি ক্রেতার বিপরীতে ভারতীয় ক্রেতা আসছেন ১০০০-এরও কম। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।
2016 সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশে 10 লাখ বিদেশি পর্যটক আনা সম্ভব বলে মনে করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে এই মত দেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিতি পাবে। তাই এই সময়ের মধ্যে পর্যটন শিল্পের স্বার্থে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন জরুরি বলে মত দেন তিনি। পরে দেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। থাইল্যান্ডের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সেদেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে 4 দিনব্যাপী থাইল্যান্ড উইক 2015 এর উদ্বোধনকালে এই দাবি জানান মন্ত্রী। এ সময় তিনি বলেন, দুদেশের মধ্যে প্রায় 1000 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সম্পর্কের মধ্যে থাইল্যান্ড থেকে আমদানি করা হয় প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তবে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে বাংলাদেশও তৈরি পোশাক ও ওষুধ সহ অনেক ধরনের পণ্য রপ্তানি করার সুযোগ পাবে। পরে মেলা ঘুরে থাইল্যান্ডের পণ্য পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় থাইল্যান্ডের রাষ্ট্রদূত H.E. মাদুরাপচানা ইতারং উপস্থিত ছিলেন। থাইল্যান্ড আমাদের ভালো বন্ধু, কিন্তু দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক তেমন উল্লেখ করার মতো নয়। এর কারণ সে দেশে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই। বিমস্টেকের সদস্য হিসেবে থাইল্যান্ডে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে আমরা আরও বেশি পরিমাণ পণ্য রপ্তানি করতে পারব। ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট NAPD র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে কনসিগলারি প্রাইভেট লিমিটেড CPL। বেসরকারি বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিতেই স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি। চুক্তির আওতায় ব্যবসায়িক স্বার্থে প্রশিক্ষণ দেওয়া হবে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের। রাজধানীতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে NAPD র ডিরেক্টর জেনারেল ছাড়াও 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেফটি শু লোটো ওয়ার্কস বাজারে নিয়ে এসেছে লোটো বাংলাদেশ। বুধবার বসুন্ধরা সিটির গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা ও বিশেষ অতিথি ছিলেন BGME এর অর্থ বিভাগের সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম এবং মার্কেটিং কনসালটেন্ট সৈয়দ কামরুল হাসান সহ অন্যরা। জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের অগ্নিবীমার চেক নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। 10,66,95,954 টাকার এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক QAFM সিরাজুল ইসলাম এবং নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। সংকট মোকাবেলায় পর্যাপ্ত নগদ অর্থের মজুদ না থাকায় রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড RBS এবং HSBC ব্যাংককে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ব্যাংক দুটিকে অর্থের মজুদ বাড়ানো সহ সংকটকালীন আর্থিক নীতি শক্তিশালীকরণের নির্দেশ দিয়েছে দেশটির আর্থিক নীতি নির্ধারণী সংস্থা। এছাড়াও ফরাসি ব্যাংক BNP পারিবাসকে একই কারণে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ব্যাংক তিনটি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ ও ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন। 2008-এর মন্দার মতো সংকট এড়াতে করদাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ না করে ব্যাংকগুলো যেন নিজ অর্থে ব্যবসা টিকিয়ে রাখতে পারে, সেজন্য 2010-এ এই ব্যাংক আইন প্রণয়ন করা হয়। মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণে কমেছে যুক্তরাজ্যে। মূলত জ্বালানি তেল ও খাবারের দাম কমে যাওয়ায় গেল ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 0% রাখা সম্ভব হয়েছে বলে মনে করছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ ওসবর্ন। ফেব্রুয়ারিতে দেশটিতে খাবারের দাম কমেছে প্রায় 3.4%। এছাড়া জ্বালানি তেলের দাম কমেছে 16.6%, যা দেশটির সাধারণ মানুষের জন্য সুখবর বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের মাত্র 7 সপ্তাহ আগে এমন বাজার পরিস্থিতি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্বাচনী প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আগামী কয়েক মাসের মধ্যেই যুক্তরাজ্য মুদ্রা সংকোচনের ঝুঁকিতে পড়তে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষক সংস্থা JP মর্গান।
বিশ্বের অন্যতম শিপিং রুট এবং ক্রমবর্ধমান তরুণ প্রজন্মের কারণে দিন দিনই এশিয়ার অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে ভিয়েতনাম। বর্তমানে কৃষি নির্ভর এই দেশটির মূল অর্থনৈতিক চালিকা শক্তি হতে যাচ্ছে উৎপাদন খাত। আর উন্নয়নশীল প্রযুক্তি খাতের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি এশিয়ার পরবর্তী টাইগার ইকোনমি হিসেবে পরিচিতি পাবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। আর বহুজাতিক সেবা সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্সের মতে 2050 সাল নাগাদ শুধু এশিয়া নয়, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর একটি হবে ভিয়েতনাম। একটা সময় ছিল যখন মানচিত্র ছাড়া বিশ্ব অর্থনীতিতে আর কোনো পরিচিতি ছিল না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের। অথচ এখন সেই ভিয়েতনামই জায়গা করে নিয়েছে চীন, জাপান সহ এশিয়ার কর্ণধার অর্থনীতির দেশগুলোর তালিকায়। শক্তিশালী মুদ্রার মান, উল্লেখযোগ্য হারে বিদেশি বিনিয়োগ, চাঙা উৎপাদন ও রফতানি খাত এবং অবকাঠামো খাতের উন্নয়নকেই এর মূল কারণ হিসেবে দেখছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রফতানি করত চীন, থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া। আর এখন সে স্থান দখল করে নিতে বসেছে ভিয়েতনাম। শুধু 2014 সালেই যুক্তরাষ্ট্রে $1235 কোটি পণ্য রফতানি করেছে দেশটি। এ কারণে চীন, জাপান থেকে মুখ ফিরিয়ে স্যামসাং সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান এখন প্ল্যান্ট স্থাপন করছে ভিয়েতনামে। দক্ষ ও তরুণ জনবলের দিক দিয়েও এগিয়ে দেশটি। জাতিসংঘের হিসেব অনুযায়ী 2012 সালে দেশটিতে বৃদ্ধ নাগরিক ছিল মাত্র 9%, যেখানে চীনের ছিল 13%। আর 2013 সালে ভিয়েতনামের মোট জনসংখ্যার 40% মানুষই ছিল 15 থেকে 49 বছর বয়সী। তবে কর্মক্ষম নাগরিকের সংখ্যা বাড়লেও এখনো অনুন্নত শ্রমিকদের জীবনযাত্রার মান আর মজুরি কাঠামো। 2013 সালে দেশটিতে শ্রমিক মজুরি ছিল মাসে $197, যেখানে চীনের ছিল $613 এবং থাইল্যান্ডের $391। এ কারণেই সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারছে না দেশটির টেক্সটাইল, গার্মেন্টস ও ফার্নিচার শিল্প। আর একে উন্নয়নের পথে বড় বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে নানা প্রতিবন্ধকতার পরও এশিয়ার একটি গবেষক দল বলছে, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম নিয়ে গঠিত মেকং রিভার বেসিন অঞ্চলের পরবর্তী মেকং স্টার হবে ভিয়েতনাম। এরই মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালাচ্ছে দেশটি। আর চলতি বছরের জন্য দেশটির প্রবৃদ্ধি 6.5% নির্ধারণ করেছে নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়ান ব্যাংকিং গ্রুপ। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে 6টি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও কাতার। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দুই দেশের শীর্ষ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জ্বালানি ও বিনিয়োগ সহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক বিষয়ক 6টি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে কাতার থেকে গ্যাস আমদানির উদ্দেশ্যে $1630 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে ভারতের প্রেসিডেন্ট ভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে গার্ড অব অনার দেওয়া হয়। লোকসান কমানো সহ নানা কারণে বিশ্বে বাড়ছে বিভিন্ন কোম্পানির একীভূত হওয়ার ঘটনা। বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তারের বড় প্রতিষ্ঠানগুলো ছোট কোম্পানিকে অধিগ্রহণ করছে, আর দুর্বল কোম্পানিগুলো একীভূত হওয়ার মাধ্যমে দূর করছে নিজেদের আর্থিক সংকট। বর্তমান বিশ্বে বিভিন্ন বড় বড় কোম্পানির একীভূত হওয়াটা যেন ব্যবসায়িক ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে টেক কোম্পানিগুলো, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, বাদ যাচ্ছে না কেউই। শুধুমাত্র গত বছরই এ খাতের প্রতিষ্ঠানগুলোর হাত বদলের কারণে চুক্তি হয়েছে প্রায় $1 ট্রিলিয়ন। আর প্রতিষ্ঠান শুনলে অবাক হবেন, এ সংখ্যাটা দাঁড়িয়েছে 4200। উদ্দেশ্য আর কিছুই না, নিজেদের লোকসানের পাল্লাটাকে হালকা করে বিশ্ববাজারে একচেটিয়া ব্যবসা করা। তবে শুধু প্রযুক্তি খাতের কোম্পানিগুলোই নয়, একীভূত হওয়ার তালিকায় রয়েছে বিশ্বের শীর্ষ 2 সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান লাফার্জ ও হোলসিম। লাফার্জের গত কয়েক বছরের রিপোর্ট যাচাই করে দেখা গেছে তারা ক্রমাগত লোকসান গুনেছে। ব্রুনো লাফার্জের নেতৃত্বে প্রতিষ্ঠানটি বছরে €140 কোটি ব্যয় সংকোচন করেছে। এসব দিক বিবেচনায় একীভূত হওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে। বাদ যাচ্ছে না মোবাইল ফোন অপারেটিং কোম্পানিগুলো। ভোডাফোন, O2 কিংবা 3 ব্যবসায়িক প্রয়োজনে যে যার মতো একত্রিত হচ্ছে। সম্প্রতি একীভূত হয়েছে স্প্যানিশ ব্যাংক সাবাদেল এবং ব্রিটিশ ব্যাংক TSB। যুক্তরাজ্যের 4 বৃহৎ ব্যাংক বার্কলেস, RBS, HSBC ও এললয়েডসকে টেক্কা দিতেই TSBর এমন প্রচেষ্টা। হিসেবের পাল্লাটা সাবাদেলের দিকেও কম ভারী নয়।
একীভূত হওয়ার ঘোষণার পরপরই বাজারে স্প্যানিশ ব্যাংকটির শেয়ারের দাম 10% পর্যন্ত বেড়েছে। এতে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন, আর শিগগিরই ব্যাংকটিরও তারল্য সংকটের সমাধান হবে। বড় অঙ্কের চুক্তির মাধ্যমে তুলনামূলক দুর্বল অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো বড় কোম্পানিগুলোর অংশ হতে সম্মত হচ্ছে। এতে কেউ কেউ অস্তিত্ব হারালেও মাইক্রোসফটের অধীনে নোকিয়া লুমিয়ার মতো অনেকে আবার ভাবমূর্তি পুনরুদ্ধার করে নতুনভাবে জায়গা করে নিচ্ছে বিশ্ববাজারে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। ওয়াশিংটন ও হাভানার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণার পর থেকে কিউবায় বেড়েই চলেছে মার্কিন পর্যটকের সংখ্যা। নিউ ইয়র্কের একটি ট্যুর অপারেটর কোম্পানি তথ্য মতে অন্য যে কোনো সময়ের তুলনায় এখন মার্কিন পর্যটকের হার বেড়েছে 57%। মূলত কিউবার পুরনো স্থাপত্য নিদর্শন দেখতেই পর্যটকরা দেশটিতে ছুটছেন। পর্যটক আকর্ষণে কিউবার সরকার যেসব অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে তাতে কিউবা তার প্রাচীন সৌন্দর্য হারাবে বলে মনে করছেন ট্যুর অপারেটররা। তাই অবকাঠামো উন্নয়নের আগেই কিউবা ঘুরে আসছেন মার্কিনিরা। এদিকে সম্ভাবনাময় হওয়ায় কিউবার হাভানা ও কিউবিটায় ব্যবসা স্থাপনে আগ্রহী ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলো। 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু। বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতার 44 বছরে দেশের কৃষি ও শিল্প খাতে অগ্রগতিতে রাজনৈতিক অস্থিরতায় ছিল বড় বাধা। সমঝোতার পরিবেশ নিশ্চিত করার তাগিদ অর্থনীতি সংশ্লিষ্টদের। এবং স্বাধীনতা দিবসে ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগরের সীমান্ত হাট দুদেশের মিলন মেলায় পরিণত। নানা সমস্যায় ও অব্যবস্থাপনায় ক্ষতির মুখে বাংলাদেশিরা। দর্শক, এই ছিল আমাদের এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPN লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়।